মাথার ওপর একরাশ কালো মেঘ নিয়ে আমাদের এই জার্নিটা শুরু করেছিলাম কাঁথি স্টেশন থেকে বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরের উদ্দেশ্যে। এত কষ্ট করে এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবার কাছে হেঁটে যাওয়ার সত্ত্বেও বাবার মাথায় জল ঢালতে না পারার এই কাহিনীটা বা ঘটনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হে গাইস, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, মোটামুটি না, আমিও খুবই ভালো আছি, কারণ আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আজ হচ্ছে রবিবার আর কাল হচ্ছে শ্রাবণ মাসের পয়লা সোমবার। তো এত এক্সাইটেড আছি না বলার নেই। তার মধ্যেও একটু না বুকটা দুপুক দুপুক করছে, কারণ আগের বারের সিচুয়েশনটা অনেক খারাপ ছিল, তাই এবারটা একটু ভয় কাজ করছে। কিন্তু বাবার কাছে তো যেতেই হবে। আর আমাদের গ্রুপে কে কে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশনের অবস্থাটা এবারে তার থেকেও ভয়ানক। ট্রেনে উঠতে পারাটা একটা বড় ঝক্কির ব্যাপার। তো চলো আগে ট্রেনে উঠে পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সাথে থেকো, পাশে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো, অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। চলো যাও। আমাদের কাঁথি স্টেশনের অবস্থা ছিল ঠিক এই রকম। এত ভয় লাগছিল না, সেটা বলে বোঝাতে পারবো না। তারপর যখন দাদা কাকুদের সাথে দেখা হয়েছিল, মনের মধ্যে একটু সাহস পেয়েছিলাম। বৌদি আসলো কইতালে যে না না ওক্ষুনি হইলি। আর আমাদের গ্রুপে টোটাল ছিলাম আমরা 5 জন, মিন্টু, রাজু, সুখেন্দু, জয় আর বৈশাখী, মানে আমি। এটা হচ্ছে আমাদের কাঁথি স্টেশন। এর আগে না 5:30টার দিকে একটা ট্রেন গেছে। 5:30টার ট্রেন যাওয়ার পরেও মানে স্টেশনের অবস্থাটা ঠিক এই রকম, মানে আরও ওইদিকে আছে। আমি জাস্ট ভিতরে ঢুকেই তোমাদেরকে একটু আধটু অবস্থাটা দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় তখন 6:14 আর আমাদের ট্রেন আসার সময় ছিল 6:30-এ। এবার দেখতে দেখতে কিন্তু আমাদের যাত্রাগ্রামী ট্রেন উপস্থিত। তোমরা যারা নতুন যাবে মনে করছো, তারা কিন্তু এর আগের ট্রেনটা যদি অ্যাভেলেবেল থাকে তাতেই চলে যেতে পারো। তখন সব ট্রেনই তুমি ফাঁকা পাবে। কাঁথি থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত এবং হাওড়া থেকে শেওড়াফুলি পর্যন্ত ট্রেন তোমরা ফাঁকা পাবে। যখন ঘড়ির কাঁটায় 6:30 আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। মন ভালো করা মাথার ওপর এই কালো মেঘ দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছিল। ভেবেছিলাম পুরো রাস্তা বৃষ্টি হবে, ভিজে ভিজে যাবো, খুব ভালো লাগবে। বাট এই কালো মেঘটাই ছিল আমার সর্বনাশের মূল কারণ। আগের বারে ট্রেনে উঠতে যতটা সমস্যা হয়েছিল, যতটা ভিড় ছিল, সে আগের বারের তুলনায় এবারে একটু কম। ঠিকঠাকভাবে উঠতে পেরেছি, দাঁড়ানোর জায়গা আছে। এবার পরপর নেক্সট স্টেশনে দেখি কি হয়। আগেরবারে যখন আমি সোমবার গেছিলাম, তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, কিন্তু সেই ভিডিওতে আমি অনেক কিছু ক্যাপচার করতে পারিনি, বিশেষ করে ট্রেনের ভিতরের পরিস্থিতি, ট্রেনে ওঠার পরিস্থিতি, স্টেশনের পরিস্থিতি। তো এবারে এই ভিডিওতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তোমরা তোমাদের মতো সুবিধা অনুযায়ী কোন টাইমে আসবে, সোমবার আসবে কি অন্য দিনে আসবে। আমি আগেরবারে ভিডিওতে যখন বলেছিলাম যে বাঁক নিয়ে এলে ভীষণ সমস্যা হয়, তোমরা আমাকে অনেকেই বলেছো যে বাঁক নিয়ে এলে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, আরামসে যাওয়া যায়, আরামসে হাঁটা যায়। বাট ট্রেনে ওঠা নামা, ট্রেনে বাঁক রাখা, ফের আবার এত বড় বড় বাঁক নিয়ে এসে ফিরে আসা ওই ক্লান্ত শরীরে, তো ওখানেই ভীষণ অসুবিধা হয়। আমি ওই অসুবিধার কথাটাই কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তোমার কাছে যদি বাঁক না থাকে তাহলে তুমি অনায়াসে ঠেলেমেলেও ট্রেনে উঠতে পারো এবং খুব তাড়াতাড়ি ট্রেন থেকে বেরিয়েও যেতে পারো। বাট তোমার কাছে যখন বাঁক থাকবে তখন তুমি এভাবে বাঁকটাকে ওঠাবে, উঠিয়ে কোথায় রাখবে তার একটা সমস্যা। তার উপর হট করে তুমি ট্রেন থেকে বেরিয়েও যেতে পারবে না এবং তোমার জন্য 10 জনের প্রবলেম হবেই হবে। অনেকে এটাও বলতে শুনেছি যে বাবা এত বছর বাঁক নিয়ে এসেছি, যে পরিস্থিতি পড়েছি, তাই আর এবারে বাঁক নিইনি, ব্যাগটাই কিন্তু ঠিক আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মোটামুটি ভিড় থাকলেও আগের বারের মতো এত ভিড় ছিল না শ্রাবণ মাসের পয়লা সোমবারে। এখন বাজে
হচ্ছে 8:19 মতো, এইমাত্র ট্রেন থেকে নামলাম আর আছি হচ্ছে পাঁশকুড়ায়। কি ট্রেন ধরবো বলো তো? গ্যালোপিন এক্সপ্রেস। কয়টায় আছে? 8:35-এ ট্রেন আছে। আমরা এরকম লাস্টের দিকে দাঁড়াবো, ট্রেনে উঠতে হয়তো একটু সুবিধা হবে, তো সুবিধা মতো দেখি কোন দিকে গেলে কি হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে পাঁশকুড়া স্টেশনের দৃশ্যটা ছিল খানিকটা এরকম। ঘড়ির কাঁটায় যখন 10:30 তখন আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এর আগে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শেওড়াফুলির উদ্দেশ্যে, আমরা ওটা ধরতে পারিনি, তাই চটপট এখন যে ট্রেনটা অ্যাভেলেবেল আছে ওটা ধরে নেব এবং কোন ট্রেনে আমরা উঠছি সেটাও তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। কাঁথি থেকে পুরো হাওড়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পর হাওড়া থেকে যে শেওড়াফুলির ট্রেনটা ধরেছি সেখানে অ্যাটলিস্ট বসলাম, আর একটু ফাঁকাও আছে। অবশ্যই এর আগে অনেক ট্রেন ছেড়েও গেছে, এর পরেও ট্রেন আছে, তাই বোধহয় একটু ফাঁকা আর একটু আরামে বসতে পারছি। আর আমরা যে ভুলটা করেছিলাম ওটা হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, আর যেহেতু আজকে নিরামিষ খেতে হয় তাই তুমি হট করে কোনো জায়গায় নিরামিষ খাওয়ার পাবেও না। ছোলা ফল এগুলো তো তুমি মানে আমি আপাতত স্টেশনে দেখতে পাইনি, স্টেশনের বাইরে হয়তো পাওয়া যেত, বাট ট্রেনের চত্বরে আর দেখতে পাইনি। তো তোমরা অবশ্যই খেয়ে এসো বা সাথে কিছু নিয়ে এসো। এখানে ট্রেন ছাড়লো, মানে হাওড়াতে ট্রেন ছাড়লো 10:58-তে, দেখাচ্ছে যে 11টায় পৌঁছে যাবো, আর 11:30টায় পৌঁছাবো। আর আমরা যে মানে স্টেশনের যে প্ল্যাটফর্মটায় ট্রেন ধরেছি ওটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম ছিল। কি লোকাল? ব্যান্ডেল লোকাল। ট্রেন থেকে নামলাম হচ্ছে 11:45-এর দিকে। তোমরাও বাজারের দিকে এলে একদম স্টেশনের গায়ে এই লঙ্গরখানাটা পাবে, যেখানে একদম ফ্রিতে খাওয়ার এবং সম্পূর্ণ নিরামিষ খাওয়াবে। আর এটা তুমি প্রত্যেক রবিবার পাবে, মানে শ্রাবণ মাসে 4টা সোমবারে 4টা রবিবার তোমরা এই লঙ্গরখানাটা খোলা পাবে। আদার্স দিন যারা আসো তারা এটা পাবে না, শুধুমাত্র রবিবারই এই খাবারটা খাওয়ানো হয়। তোমরাও অবশ্যই ট্রাই করো, খুব ভালো খাবার খাওয়ায়। আমরা কিন্তু বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি, যা কিনবো এই মার্কেটের মধ্যে থেকেই কিনবো। যারা এখানে এসে বাঘ সাজাতে চাও তারাও কিন্তু নিজের মনের মতো করে বাঘ সাজিয়ে নিতে পারো। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি তার ভেতরে কিন্তু যে যার নিজেদের মতো করে বাঘ সাজাচ্ছে, অবশ্য যে যার নিজেদের মতো করে জিনিসপত্র কিনে এখানে এসে বাঘ সাজাচ্ছে। তো ট্রেনে নিয়ে আসার ওই ঝামেলাটা আর থাকে না। তো তোমরাও চাইলে কিন্তু নিজেরা এখানে এসেও বাঘ সাজাতে পারো, নিয়েও যেতে পারো। এই বাঘগুলো এখানে কত করে? প্লেন বাঘ 10 টাকা। আর সাজানো হলে? মোটামুটি এখানে 50 আছে, 70 আছে, যেরকম। আর কেউ যদি নিজের মতো করে সবকিছু কিনে সাজাবে বলে সাজিয়ে দিবে? আচ্ছা, হ্যাঁ, যখন তোমরা হট কিনবে তো তখন অবশ্যই সেগুলোকে চেক করে নিবে, কারণ অনেক সময় ফুটো থাকে, জল গোটা রাস্তায় পড়তে থাকে। শেওড়াপল্লীতে কিন্তু জল তোলার মেন ঘাট হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এছাড়াও আরও অনেক ঘাট আছে যেখানে তোমরা একটু ফাঁকা পাবে এবং আরামসে জল তুলতে পারবে। এবং এই ঘাটে তোমরা জল তুলতে এলে নিজেদের জিনিসপত্র, ব্যাগ, ফোন, টাকা এগুলো কিন্তু নিজেদের দায়িত্বে রাখবে, কেউ তোমার দায়িত্ব নেবে না। এবং যদি গ্রুপে অনেকজন থাকো তাহলে পাটে পাটে করে স্নান করতে যাবে, 2-4 জনের কাছে ব্যাগ থাকবে আর 2-4 জন স্নান করে এলে আবার 2-4 জন যাবে, এরকম করেই করতে থাকবে। আর এবারে ঘাটের অবস্থা আরও বেশি খারাপ ছিল, কারণ পূর্ণিমা থাকার কারণে জল অনেকটাই ওপরে উঠে এসেছিল, তাই জল তুলতে অনেক সমস্যা হয়েছে। আর কতটা ভিড় আছে এবং কতটা কাছে জল আসার কারণে সবার জল তুলতে কতটা প্রবলেম হচ্ছে তোমরা নিজেই দেখে নাও। এই দৃশ্য দেখে তোমরা কিন্তু একটু আইডিয়া করতেই পারো যে তোমরা কিভাবে জলটা তুলবে। তাই আমি বলেছিলাম যে সবাই একসাথে না স্নান করতে নেমে 2-4 জন গেলে, তারা আসার পর আবার 2-4 জন গেলে দিলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমার বাড়ির লোক বিমানচিত্র ঘাটে ক্যাম্পে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রুপে যেহেতু আমরা টোটাল 5 জন ছিলাম এবং তার 3 জন প্রথমে জল তুলতে নেমে গেছিলো, আর আমার যে হাজব্যান্ড ছিল ও বাথরুমে গেছিলো। তো আমি এই মুহূর্তে না হারিয়ে গেছিলাম, কারণ কারো কাছে ফোন ছিল না, সব ফোন ছিল আমার কাছে। অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম এবং হারিয়ে যাওয়ার পর সিচুয়েশন কি হয়েছিল না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘাটে জল ভর্তি করতে গিয়ে জানো আমি যখন ডুবে গেছিলাম তখন একজন কিন্তু আমাকে ঠেলে নিয়ে চলে গেছিলো। এটা ভীষণ ভয়ানক ছিল। এত ভিড়ের মধ্যে আমি আমাকে খুঁজে পেতে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু ভীষণ অসুবিধে হয়েছিল।
শ্রাবণ মাস ছিল আমাদের প্রিয় মহাদেবের জন্ম মাস। এই মাসে অনেকে মহাদেবকে প্রসন্ন করার জন্য অনেক কিছুই করে, তার মধ্যে আমিও কেন বাদ যাব বলো। তাই মাথায় একদম মহাদেবের তিলক কেটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। আর এই তিলক কাটতে কিন্তু টোটাল 5 জনের 50 টাকা নিয়েছিল। মাইটাকে বাগবাকি দাও তো। হাসানি হাসানি বাকি যাবে। ঘড়ির কাঁটা তখন 2:08 টিকটিক করছে। 2:08 থেকে আমরা আমাদের হাঁটা পথ শুরু করেছিলাম। যেহেতু আকাশে অনেকটা মেঘ করেছিল, বৃষ্টি আসতে পারে এবং সারা রাত বৃষ্টি হতে পারে, এটা ভেবেই আমাদের উদ্দেশ্য ছিল দিনের বেলার মানে দিনের আলো থাকতে থাকতেই অনেকটা পথ কভার করে নেওয়ার। ডাকাতকালী মন্দির হাইওভারে যে ওই ব্রিজটা আছে ওটাও ক্রস করে নেওয়ার। আগের বারে আমরা বেরিয়েছিলাম একটু দেরি করে, তাই ডাকাতকালী পৌঁছতেই কিন্তু সন্ধে হয়ে গেছিল। তখন দিনের আলো থাকবে, হাঁটতে একটু সাহস পাবে আর মনের মধ্যে অনেক এনার্জিও আসবে। আর যত রাত হবে তত ক্লান্তি আসবে, ঘুম পাবে আর পা তো উঠতেই চাইবে না। আমার তো আপাতত এই সমস্যা হচ্ছিল, তাই আমি আপাতত চেষ্টা করছিলাম যে দিনের আলো থাকতে থাকতে যতটা পথ কভার করা যায়। বাবার কাছে যাওয়ার রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু পথটা ছিল অনেকটাই লম্বা। আর আমার সাথে ছিল আমার প্রিয় মানুষ এবং তার শক্ত হাত, যে আমাকে সাহায্য করেছিল এই দুর্গম পথ মানে এতটা লম্বা পথ অতিক্রম করতে বা নিয়ে যেতে। যদি শক্ত একটা হাত তোমাদের সাথে থাকে তাহলে তোমরা খুব অনায়াসেই কিন্তু এতগুলো পথ মানে এত দূর পথ অতিক্রম করতে পারো। না হলে আমার মতো যে মেয়ে একটুও হাঁটতে পারে না, সে এতটা পথ হাঁটলো কি করে। প্রিয় মানুষটা তাও মাঝে মধ্যে হাত ছাড়লেও যে ছাড়ছিল না সে হলো ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে না গতবারের থেকে এবারে খাওয়ার দাওয়ার অনেকটা রাস্তায় কমই ছিল, উপরন্তু আমাদেরকে খাওয়ার কিনেও খেতে হয়েছিল। আর যে কটা জায়গায় খাওয়ার দিচ্ছিল সেখানেও প্রচণ্ড লাইন থাকার কারণে আমরা কিন্তু খাওয়ার নিয়েছিলাম না। আর রাস্তায় খাওয়ার পাবো এটা ভেবেও কিন্তু আমরা আমাদের সাথে কোনো খাওয়ার রাখছিলাম না, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এই খাওয়ারের ব্যাপারটা না আমি ঠিকঠাক বলতে পারবো না, কারণ গতবারে আমরা প্রচণ্ড খাওয়ার পেয়েছিলাম, এবারে কিন্তু আমরা কোথাও সেভাবে খাওয়ার পাইনি। একে ছিল পেটে খিদে, তার উপর ছিল এনার্জি লস, তার মধ্যে দেখতে পেলাম এই ছোট্ট মহাদেবকে। বাঁক গিয়েছিল, তার মধ্যে সব থেকে ভালো বাঁক হয়েছিল এটা। এবং এরকম আরও একজনের বাঁক ছিল যেখানে মনে হচ্ছিল স্বয়ং মহাদেব তার বাবা মার কাঁধে করে যাচ্ছে দোল খেতে খেতে। প্রায় 10-12 কিলোমিটার হাঁটার পর ঘড়িতে বাজে এখন 4:20 আর আমরা ঢুকছি ডাকাতকালী মন্দিরে। আর ডাকাতকালী মন্দিরের এবারের নিয়ম কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। আগের বারে তো কোনো লাইন দিতে হয়েছিল না, এবারে কিন্তু লাইন দিতে হচ্ছিল এই বৃষ্টির মধ্যেও। এবং যদি একটু ডিসব্যালেন্স হয়ে গেছে বা জল গিয়ে যদি যারা দায়িত্বে আছে তাদের গায়ে পড়েছে, তখন কিন্তু তোমাদের মার খেতেই হবে। হ্যাঁ, মার খেতে হচ্ছে, আমিও মার খেয়েছি, কিন্তু ভাগ্যিস ফোনটা হাতে ছিল তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা ওই টাউনের রাস্তাতে যাব না, আমরা ওখান থেকে বেরিয়ে এসে যাব হচ্ছে হাই রোড দিয়ে, কারণ টাউনের ভেতরের রাস্তাটা ছিল অনেকটা খারাপ, একটু শর্ট হলেও ছিল কিন্তু অনেকটা খারাপ। তাই হাই রোড দিয়ে গেলে তোমরা আরামে যেতে পারবে, পায়ে এতটা লাগবে না। হ্যাঁ, একটুখানি ঘুরপথ হবে কিন্তু রাস্তাটা ভীষণ ভালো ছিল। তারকেশ্বর যাওয়ার পথে সব থেকে ভালো লাগার এই রাস্তাটা হচ্ছে এই ব্রিজটা, যেখানে লাইট জ্বলে এবং একটু সন্ধে হয়ে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে, আমিও বোঝাতে পারতাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আমি এতটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না। আবার তোমরা বুঝতে পারছো কি নাও আমি ঠিক জানি না, তবে এই জায়গাটা যখন অন্ধকার থাকে আর দুপাশে যখন এভাবে লাইট জ্বলে আর যখন হাজার হাজার ভক্তরা হেঁটে যায়, সেই দৃশ্যটা সত্যি অসাধারণ থাকে। এবারে তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর এত বৃষ্টির মধ্যে না ঠিকঠাক ক্যাপচার করেও তোমাদেরকে দেখাতে পারছি না। তবে যারা এর ওপর দিয়ে রাত্রিবেলা হেঁটে যাও তারা কিন্তু এর সেই মজা নিতে পারবে। একটু খাওয়ার জন্য অনেকটা অপেক্ষা করার পর ফাইনালি আমরা পেয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা ছিল অসাধারণ। তারপরে আবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি কিন্তু কাশী বিশ্বনাথে, ঠিক 7:37 তোমরা দেখতেই পাচ্ছ।
কাশী বিশ্বনাথ মন্দিরে না জল ঢালার নিয়মটা একদম বাজে লেগেছে আমার, বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এখানে এত ঘুরিয়ে ঘুরিয়ে জল ঢালতে হচ্ছিল, সেখানেই অর্ধেক অবস্থা শেষ হয়ে যাচ্ছিল। তার উপর ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা জল ঢালতে দিচ্ছিল, কিন্তু তোমাদের গ্রুপে যদি একজন বা দুজন মেয়ে থাকে এবং হারিয়ে যাওয়ার যদি ভয় থাকে, তাহলে তোমরা ওই মেয়েদেরকে কিন্তু নিজেদের সঙ্গেই রাখতে পারো। কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে আমার কিন্তু কষ্ট শুরু হয়ে গেছিল। বৃষ্টিতে ভেজার কারণে প্রচণ্ড জ্বর চলে এসেছিল, হাঁটতে পারছিলাম না। তাই আমাদের গ্রুপের মধ্যে যে ভালো হাঁটছিল, আমি তার হাতটা ধরেই কিন্তু এভাবে ছুটছিলাম। ছুটা ছাড়া আমার পক্ষে নর্মালি হাঁটা একদমই সম্ভব ছিল না। সত্যি কথা শেয়ার করতে কোনো কষ্ট নেই। লাস্ট তোমরা আমাকে যতটা দেখলে আমি কিন্তু ততটাই হাঁটতে পেরেছিলাম। তারপর আমার পক্ষে হাঁটা সম্ভব ছিল না, আমি রিক্সায় করে এসেছিলাম এবং প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি কিন্তু লোকনাথ মন্দিরেও জল ঢালতে পারিনি। আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় 12টা 12:30টার দিকে। তখন মন্দির বন্ধ ছিল, তাই মন্দির কর্তৃপক্ষরা আমাদের কাছ থেকে 5 টাকা করে নিয়েছিল জল ঢালার জন্য। আমাদেরকে ভেতরে ঢুকতেও দেয়নি, বা মন্দিরের বাইরে থেকেই কিন্তু আমরা ওদেরকে 5 টাকা দিয়েছি এবং ঘর দিয়েছি, আমাদের সামনেই ওরা জল ঢেলে দিচ্ছিল। আর যারা সকালবেলা জল নিয়ে ঢুকেছিল তারা কিন্তু লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে পেরেছিল। তারপরে আমাদের কারোর মধ্যেই আর হাঁটার ক্ষমতা ছিল না, সবার অবস্থা একটু খারাপই ছিল। তাই আমরা ওইখানে তেল পাম্পের মধ্যে অনেকটা রেস্ট নেওয়ার পর সকাল 6টার সময় বেরিয়ে আবার হাঁটতে শুরু করেছিলাম এবং ভেবেছিলাম যে এবারে যেহেতু আরও তাড়াতাড়ি পৌঁছেছি, হয়তো বাবার মাথায় জল ঢালতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বাবার মাথায় জল ঢালতে পারিনি। জানি না কোন পাপের শাস্তি আমরা পেয়েছিলাম। একে তো বৃষ্টি কমছিলই না, তার উপর তোমরা একটু আন্দাজ করো যে কত পরিমাণে ভিড় ছিল। ঢোকা তো দূরের কথা, সামনে দাঁড়াতেই পারছিলাম না, যে কি করব এটা ভাবার মতো কোনো সময় আমাদের কাছে ছিলও না। কারণ ভিতরে গেলে কখন জল ঢালবো, আদৌ জল ঢালতে পারবো কিনা, বা আগের বছরের মতো পরিস্থিতি হবে কিনা, এটা ভেবেই আমাদের ভীষণ ভয় করেছিল। তার উপর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে নিয়েও ওদের অনেক টেনশন ছিল। তাই সামনে যে মন্দির ছিল ওখানেই আমরা জল ঢালতে বাধ্য হয়েছিলাম। তোমরা যারা বাবার মাথায় জল ঢালতে যাও তারা কিন্তু শেওড়াপল্লী থেকে তাড়াতাড়ি জল তুলে যদি 2টো 2:30টার মধ্যে মন্দিরে ঢুকে যেতে পারো, তারকেশ্বর মন্দিরে, তাহলে তোমরা বাবার মাথায় শান্তিভাবে জল ঢালতে পারবে। তা না হলে 4টার সময় মন্দিরের গেট খুলে যায় এবং তখন প্রচণ্ড লাইন পড়ে যায়। তারপরে যে সিচুয়েশন হয় সেটা তো আর বললে বোঝানোর কোনো নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এটা ভেবো না যে এখানে শুধু আমরা জল ঢালছি, আমাদের মতো আরও হাজার হাজার মানুষ কিন্তু এভাবে রাস্তার সাইডে মন্দিরে শান্তি মনে জল ঢেলে প্রণাম করে আসতে পারছে বাবাকে। কারণ স্পেশাল লাইনের চক্করে গেলে আরও বেশি প্রবলেমে পড়বে, ওখানে শান্তিভাবে জল তো ঢালতেই পারবে না এবং এত ঠেল হয়, এত ভিড় হয়, পড়ে গেলে কিন্তু জীবনটা বেরিয়েই যাবে। আর যদি রাস্তায় বৃষ্টি পাও, প্লিজ কেউ ভিজবে না, না হলে আমার মতো অবস্থা খারাপ। আমার পক্ষে তোমাদের সাথে যতটা তথ্য শেয়ার করা সম্ভব ছিল আমি করলাম। আশা করি তোমাদের পক্ষে একটু হেল্পফুল হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।